জটিল সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। রোগ মুক্তি কামনায় মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আল্লাহ আইসিইউতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওনাকে সম্পূর্ণরূপে তন্দুরুস্ত করে দিন। আল্লাহ মুক্তি কামনার করার জন্য শ্রী শ্রী সোনারকালী মায়ের কাছে দ্রুত সুস্থতা করে আমাদের মধ্যে ফিরে এলো। বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হাসিনা, মঈনুদ্দিন সহ ৫৮ জন দলগতভাবে জড়িত আওয়ামী লীগ। তদন্ত কমিশনের রিপোর্ট দাখিল। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক, তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না। 10 ঘন্টার ব্যবধানে খুলনা শহরে 2 বার গুলি, আদালত প্রাঙ্গণে 2 জনকে হত্যা। দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ। দেখলাম যে 2-3 জন লোক 2-3টা ফায়ার করলো আর ওই দিক চলে গেল মোটরসাইকেলে। গুলির আওয়াজ শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে আইল্যান্ডের পরে। গণভোটের জন্য কেন্দ্র নয়, বাড়বে বুথের সংখ্যা, জানালো ইসি। কালো টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হবার পরামর্শ বিশিষ্টজনদের। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সুখবর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে গত 24 ঘন্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি। আর বিদেশে নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। সংবাদ সম্মেলনে এসব তথ্যই জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া। এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে 3 বারের এই প্রধানমন্ত্রী। শনিবার রাতে ব্রিফিংয়ের পর দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা। তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে রিজভী আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আবারও লোকজনকে হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার আহ্বান জানান রিজভী আহমেদ। ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এভারকেয়ারের সামনে উদ্বিগ্ন নেতাকর্মীর আনাগোনা থামেনি। যদিও জানা খালেদা জিয়াকে দেখার সুযোগ নেই, তবুও ঘন্টার পর ঘন্টা কিছু মানুষের অপেক্ষা, চোখে মুখে সে কি উৎকণ্ঠা। হাসপাতাল থেকে কেউ বের হলেই একটি প্রশ্ন, কেমন আছেন ম্যাডাম? এদিকে একজন আমির রাজু প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার সরকারি স্টাফ ছিলেন। ওনাকে আসছি আমি এখানে দেখতে। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। শুধু তাই নয়, খালেদা জিয়া এদেশে হাজার হাজার রাজনৈতিক কর্মী তৈরি করেছেন। 90 দশকের ছাত্রদলের সেই নেতারাই এখন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। আর তাই দলীয় নির্দেশনা না মেনে সেই নেতাদের অনেকেই ভিড় করেন হাসপাতালে। চোখের জলে হায়াত দানের মালিকের কাছে ফরিয়াদ ছিল সবার কণ্ঠে। মানুষ যে কতটা ওনাকে অন করে, আমরাও সেটা অন করি। আমরা সে কারণে আসছি। এই ট্রাস্ট এটা সারা জীবন আমার মনে থাকবে। ম্যাডামের মতো ব্যক্তিত্বশীল প্রাইম মিনিস্টার আসলেই বাংলাদেশের না, সারা বিশ্বেই নয়। ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করছে এবং আগামী দিনে ম্যাডাম আমাদেরকে আগের মতো নেতৃত্ব দিবেন, এইটাই মানুষও চাচ্ছে। কর্মী সমর্থকদের আশা, এত মানুষের দোয়া বিফলে যেতে পারে না। আবারও সুস্থ হয়ে জনতার মাঝে ফিরবেন আপসীন নেত্রী খালেদা জিয়া। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
আমরা এবার সরাসরি একটু যুক্ত হতে চাই আমার সহকর্মী তানজিফ শাফিনের সঙ্গে। তিনি এই মুহূর্তে আছেন হাসপাতালের সামনেই। শাফিন, বেশ অনেকটা সময় ধরে আপনি হাসপাতালের সামনে আছেন। এই মধ্যরাতেও কি নেতাকর্মীরা অবস্থান করছেন সেখানে, এবং চিকিৎসা সংক্রান্ত নতুন কোনো তথ্য কি আপনি জেনেছেন কিনা? সবশেষ চিকিৎসকদের বোর্ড রাত 10টা বেজে একটি আলোচনায় বসেছে, একটি মিটিংয়ে বসেছে। সেখান থেকে আসলে তারা বেগম খালেদা জিয়াকে পরবর্তীতে আসলে বিদেশ পাঠানো হবে কিনা বা আসলে দেশে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সংযোজন বিয়োজন করতে হবে কিনা এসব বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। তবে তারা গণমাধ্যমে এ নিয়ে কোনো কথা বলেননি। যে প্রশ্নটি করছিলেন যে এখানে নেতাকর্মীদের উপস্থিতি এখনও আছে কিনা, ছোঁয়া দেখতেই পাচ্ছেন যে আমার আশপাশে যারা রয়েছেন তারা সকলেই কেউ হয়তো বিএনপি সমর্থক, কেউ রাজনৈতিক সাথে সরাসরি যুক্ত না হলেও বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে সমর্থন ভালোবাসা রয়েছে সেটি জানাতে এসেছেন এবং সকলেই কিন্তু হাত তুলে দোয়া করেছেন যাতে তিনি দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও ফিরে আসতে পারেন। অন্তত তারা যেটি বলছিলেন যে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের সমান্তরালে বেগম খালেদা জিয়া এই শারীরিক নানা জটিলতার সাথেও কিন্তু পাঞ্জা লড়ে গেছেন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস থেকে শুরু করে হৃদযন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা, ফুসফুসের বিভিন্ন ধরনের সমস্যায় আছেন এবং সবশেষ রোববার নিউমোনিয়া আক্রান্ত হয়ে তার ফুসফুস এবং হার্টে বেশ কিছু জটিলতা দেখা দেয়। তিনি এভারকেয়ার হাসপাতালে আসেন এবং বুধবারে চিকিৎসকরা বলেছিলেন তার অবস্থা কিছুটা সংকটাপন্ন। এই শব্দটি প্রথমবারের মতো তারা জানিয়েছিলেন। তবে তারপর থেকে অবস্থা অনেকটাই অপরিবর্তিত, উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের কথা চিকিৎসকরা এখনও পর্যন্ত আমাদেরকে জানাননি। নেতাকর্মীরা উদ্বেগ নিয়ে, উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় আছেন আসলে সেই মুহূর্তের যখন তার শারীরিক অবস্থার সবশেষ আরও কিছু তথ্য যোগ করা হবে। তো এই ছিল আমার কাছে ছোঁয়া। জি শাফির, এবং চিকিৎসকরাও তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। কারাগারে অপচিকিৎসাই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, খালেদা জিয়া সুস্থ না হলে বিরাট সংকটের মুখোমুখি হবে বাংলাদেশ। তারেক রহমান বহু দূরে আছেন, উনি বিদেশে থেকে নিজের মায়ের সামনে আসতে পারছেন না, যে কোনো কারণেই হোক। ওনাকে আশ্বস্ত করতে চাই, আপনার মা তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব। উগ্র সাম্প্রদায়িক শক্তি যদি মাথাচাড়া দেয় তাহলে আগামী দিন বাংলাদেশে বুঝতে পারবেন ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ হলো এই সাম্প্রদায়িক শক্তি। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রোববার পর্যন্ত এই বিষয়ে সরকার বা দূতাবাসকে কিছু জানাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন তথ্যই দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, তারেক রহমান দেশে আসতে চাইলে অন্য কোনো দেশ বা শক্তি তা আটকাতে পারে, এটা অস্বাভাবিক ব্যাপার। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডি-ক্যাপ টকে আসে ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরত না দিলেও ঢাকা দিল্লি স্বাভাবিক সম্পর্ক হতে পারে। তারেক রহমান আবার খুব স্পষ্ট এটা, সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে তাকে যদি আসতে হয় কী পদ্ধতিতে আসবেন। এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ সহ 58 জনের পরিকল্পনায় সংঘটিত হয়েছে বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জাতীয় তদন্ত কমিশন। বলা হয়েছে, ক্ষমতাকে কুক্ষিগত ও পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ, আর শেখ ফজলে নূর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক। নারকীয় বিডিআর হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেই কালো অধ্যায়ে কেবল 57 জন সেনা কর্মকর্তার মৃত্যুই হয়নি, বুঝে না বুঝে বিদ্রোহের অংশ হওয়ায় তছনছ হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর অসংখ্য সদস্যের জীবন। কী কারণে, কাদের প্ররোচনায় এমন নৃশংসতা? কেউ কি পেছন থেকে কলকাঠি নেড়েছে? এমন অসংখ্য প্রশ্ন ছিল জনমনে।
সেসবের উত্তর খুঁজেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় তদন্ত কমিশন। দীর্ঘ 11 মাস তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তারা, যাতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল উল্লেখ করে বলা হয়েছে, তৎকালীন সেনাপ্রধানেরও যেমন দায় আছে, তেমনি পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। র্যাবের সদস্যরা ছিলেন, সজ্জিত ছিলেন, তারা ইন্টারভিউ করেনি এবং তারা বলছে, তাদের কমান্ডার আমাদেরকে বলেছে, এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি যে ওই সময় এডিজি ছিলেন কর্নেল রেজা নূর, বর্তমানে মেজর রেজা নূর রিটায়ার্ড। তদন্ত কমিশন বলছে হত্যার আগে অনেক সেনা কর্মকর্তার উপর নির্যাতন চালানো হয়েছিল। পুরো ঘটনায় দলগতভাবে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ, যার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার ভাতিজা ও তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস। একই সাথে বিদেশি শক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে ওই রিপোর্টে। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন। প্রকৃত সত্য যাতে উদ্ঘাটিত না হয় সেজন্য অনেক আলামত ধ্বংস করা হয়েছিল। বলা হয়েছে, রাষ্ট্রীয় অতীত ভবন ও তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনার বৈঠক করেছিলেন তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ না করাটাও ছিল উদ্দেশ্যমূলক। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলেনুর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তদন্ত কমিশনের রিপোর্টে। কী কী অপরাধে তারা জড়িত সেগুলোকে আমরা মেনশন করে আমরা সুপারিশ করেছি, কাজে তাদের সামাজিক অবস্থান বিবেচনায় আমরা এটা গোপন রাখতে চাই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। খুলনার লবণচড়ায় একজনকে গুলি করে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে কাজী সম্রাট নামের ওই ব্যক্তিকে গুলি করা হয়, পুলিশ ও স্থানীয়রা জানায়। লবণচড়ার তাহের দর্জির মোড়ে পান্না চায়ের দোকানে বসে চা পান করছিলেন সম্রাট। এ সময় মুখোশধারী ৩ ব্যক্তি একটি মোটর সাইকেলে এসে সম্রাটের হাতে গুলি ও মাথায় পিস্তল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সম্রাট নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে কাজ করেন বলে জানা গেছে। এদিকে খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে ২ জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন খুলনা নগরের নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার ও বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন। তার একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। মামলার হাজিরা দিতে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব ও রাজন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিব, রাজন। এরপর মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপরে ওই যে চাপাতি ওই দিকে কোপ দিয়েছে, দিয়ে ওরা মোটরসাইকেলে চলে গেছে। পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না, তখন সবাই সামনে আগুইছে, সেই সময় আমরা আগুইছি। সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই। পুলিশ বলছে নিহত 2 জন খুলনার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য। গত 28 মার্চ রাতে 4টি অস্ত্রসহ 10 জনকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এই 10 জনের মধ্যে 2 জন হাসিব ও রাজন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন তারা। হাসিবের বিরুদ্ধে 4টি ও রাজনের বিরুদ্ধে 6টি হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। দুজনই হচ্ছে খুলনার একটা শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের 2 জনের বিরুদ্ধে 6টা করে মামলা রয়েছে এবং তারা কিছুদিন আগে জামিনে বের হয়েছে।
এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে তারা জড়িত তাদেরই প্রতিদ্বন্দ্বীরা এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করতে পারি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সেনসিটিভ জায়গায় এ ধরনের একটা ঘটনা আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা আমরা গুরুত্বের সাথেই দেখছি এবং সেই হিসেবেই আমাদের টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি ঘরের মধ্যে 2 শিশু ও তাদের নানিকে হত্যা করা হয়। এরপর আদালতের সামনেই জনসম্মুখে দুজনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর আমার ভাই কি করে না করে তা আমি ওই বিষয় নিয়ে জিজ্ঞাসা করি না, সে আমার বড় ভাই, তার মতন সে চলাফেরা করে। বর্তমানে যে খুলনা শহরের যে অবস্থা, আমি মনে করি ভাই এর জন্যে আইন শৃঙ্খলা বাহিনী হলো এর দায়ী। কারণ এই যে খুলনার যে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ যারা আছে, এদেরকে আমাদের পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করতেছে। দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি ফিরিয়ে আনার তাগিদ নগরবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গণভোট আয়োজনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই, পরিবর্তে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, আগামী বছরে নির্বাচন হবে সর্ববৃহৎ এবং শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই জানিয়ে তিনি বলেন, এই নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচেতন আছে। এই পর্যন্ত পোস্টাল ভোট বিডিতে 1 লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলেও জানান তিনি। ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না, কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি, সেটার সংখ্যা বাড়াতে হতে পারে। যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার, সেখানে আমরা এখন 2টা করে দিব, যাতে আপনার যারা ভোটাররা 4টা ভোট একসাথে পড়ছেন তার জন্য সময় বেশি লাগবে। আর যিনি আগে থেকে ভোট জেনে যাবেন যে 4টা প্রস্তাবনা কি, তার জন্য এটা সিদ্ধান্ত নেওয়াটা আগে থেকে, এটাও তো একটা চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি, এমনকি নিশ্চিত করা যায়নি যোগ্যদের প্রার্থী হওয়া। রাজধানীর সিরডাপে পর্যবেক্ষক প্রতিষ্ঠান ভয়েস নেটওয়ার্কের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা নানা চ্যালেঞ্জ ও বাস্তবতা তুলে ধরেন। বলেন, সেরা নির্বাচন উপহার দেওয়ার কথা বললেও সেই পরিবেশ নিশ্চিত করতে পারেনি সরকার। আর অভিযোগ করেন, পেশি শক্তির কাছে নত হয়ে আছে প্রশাসন। কালো টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। করে যে সম্পদশালী হয়েছে, তেমন মানুষদের মধ্যে একটা অসুখ আছে, যেটাকে মেডিকেল জুরিসপ্রুডেন্সের ভাষায় বলা হয় প্লুটোফোবিয়া। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে, তাহলে নির্বাচন প্রশ্নবুদ্ধ হয়ে যাবে। ভোট জিতার পূর্বেই হচ্ছে জিতে গেছে, সেই ধরনের একটা পুরো একটা পরিস্থিতি তৈরি করা, এটা আসলে এইবারের সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। পরিবর্তন যদি না ঘটাতে পারি, যত কিছুই করি, পুলিশ, আর্মি, তারপরে সবকিছু ডিপ্লয় করলেও সেই যেই লাউ সেই কদুই হতে পারে। সোমবার থেকে শুরু হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। রাত্রি যাপন করা যাবে আগামী 2 মাস। দৈনিক 2000-এর বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তিনি বলেন, 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। তিনি আরও বলেন, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারোয়াউলিয়া, কিয়ারি সিন্দাবাদন ও কিয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের 4টি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি নিয়েছে। এছাড়াও সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা 12টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথা জানান শাহিদুল আলম। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।